শহরের সবচেয়ে চোখ জুড়ানো প্রাসাদ শাহিন শাহ প্রাসাদ আজ যেন কোনো রূপকথার রাজকন্যার মতো সাজানো হয়েছিল। দেশের দূর দূরান্ত থেকে আগত মিডিয়ার ক্যামেরাগুলো উজ্জ্বল আলোয় আরও ঝলমলে হয়ে উঠছিল। আজ শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী রাজীব গুপ্তার একমাত্র কন্যা ৩০ বছর বয়সী অনিন্দিতা গুপ্তার বিবাহের অনুষ্ঠান ছিল। তবে এটি কোনো সাধারণ বিবাহ ছিল না। বাতাসে উত্তেজনার চেয়ে বেশি ছিল গুঞ্জন, এবং শুভকামনার চেয়ে বেশি ছিল অবাকতা। কারণ অনিন্দিতার বর কোনো রাজপুত্র বা ব্যবসায়িক মহারথী নয়, বরং ঝুপড়িতে বাস করা ১০ বছরের এক নির্দোষ বালক রাকিব। মণ্ডপে উপস্থিত সকলে শুধু এটাই ভাবছিল যে অনিন্দিতা, যিনি তার অসাধারণ সৌন্দর্য, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক জগতে নিজস্ব পরিচয় স্থাপনের জন্য বিখ্যাত ছিলেন, কেন এমন একটি অসম্ভব পদক্ষেপ নিলেন, যার এক ঝলক দেখার জন্য ধনী পরিবারের যুবকরা উন্মুখ হয়ে থাকত। সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল একটি এমন ছেলের সাথে যার বয়স তার নিজের সন্তানের মতো হওয়া উচিত ছিল। অনিন্দিতা লাল পোশাকে অতুলনীয় সুন্দরী লাগছিল, কিন্তু তার মুখে কোনো বধূর মতো লজ্জা বা আনন্দের ছোঁয়া ছিল না। তার চোখ ছিল নির্লিপ্ত এবং গহন, যেন কোনো অতল সাগরে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। তার পাশে বসা ১০ বছরের রাকিব শেরওয়ানিতে যেন কোনো ছোট রাজপুত্রের মতো দেখাচ্ছিল, কিন্তু তার চোখে ভবিষ্যতের স্বপ্নের পরিবর্তে ছিল এক অজানা আতঙ্ক এবং বিহ্বলতা। সে সম্ভবত এটাও বোঝেনি যে বিবাহের অর্থ কী। সে শুধু এতটুকুই জানত যে কয়েকদিন আগে এই সুন্দরী নারী তাদের ঝুঁপড়িতে এসেছিলেন এবং তার পিতামাতাকে এত অর্থ দিয়েছিলেন যা তারা তাদের সমগ্র জীবনেও দেখেনি, আর বিনিময়ে তাকে নিজের সাথে নিয়ে এসেছিলেন। রাজীব গুপ্তা, যিনি তার কন্যাকে অপরিসীম ভালোবাসতেন, এক কোণে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখে ক্রোধ, অসহায়ত্ব এবং এক অজ্ঞাত কষ্ট স্পষ্টভাবে ফুটে উঠছিল। তিনি তার কন্যাকে থামানোর জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন, কিন্তু অনিন্দিতা তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি শুধু এতটুকুই বলেছিলেন, বাবা, এটি আমার জীবনের জন্য অত্যাবশ্যক। কিসের জন্য অত্যাবশ্যক, এর উত্তর তিনি কাউকেই দেননি। বিবাহের রীতিনীতি শুরু হলো। পুরোহিত মন্ত্র উচ্চারণ করছিলেন, কিন্তু সেখানে উপস্থিত কোনো অতিথিরই মনোযোগ সেই মন্ত্রগুলোর প্রতি ছিল না। সকলের দৃষ্টি শুধু সেই অসম্ভব জোড়ার দিকে নিবদ্ধ ছিল। যখন সিঁদুর পরানোর রীতি এলো, তখন অনিন্দিতা কোনো সংশয় ছাড়াই রাকিবের ছোট্ট হাত দিয়ে নিজের সিঁথি ভরিয়ে নিলেন। সেই এক্ষণে তিনি সমাজের প্রতিটি নিয়ম, প্রতিটি প্রথাকে চূর্ণ করে দিয়েছিলেন। মানুষের গুঞ্জন আরও তীব্র হয়ে উঠল। অনিন্দিতা কি উন্মাদ হয়ে গেছে? এক মহিলা অন্যজনকে বলল, নিশ্চয়ই কোনো কালো জাদু জড়িত। দ্বিতীয়জন উত্তর দিল, মিডিয়ার লোকেরা এই অদ্ভুত বিবাহের প্রতিটি ছবি তাদের ক্যামেরায় ধরে রাখতে চাইছিল। এই সংবাদ আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। প্রত্যেকেই নিজস্ব গল্প বলছিল। কেউ একে প্রচারের কৌশল বলছিল, কেউ অনিন্দিতার মানসিক অস্থিরতা, কিন্তু সত্য এসবের চেয়ে অনেক গভীরতর এবং আতঙ্কজনক ছিল। রীতি সমাপ্তির পর যখন বিদায়ের সময় এলো, তখন অনিন্দিতা তার মায়ের কাছে নয়, বরং তার বাবার কাছে গেলেন। তিনি তার পা স্পর্শ করলেন। রাজীব গুপ্তা কিছুই বললেন না, শুধু তার কন্যার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার নীরবতা তার অসংখ্য প্রশ্ন এবং উদ্বেগ প্রকাশ করছিল। অনিন্দিতা রাকিবের ছোট্ট হাত ধরে তার কোটি টাকার গাড়ির দিকে অগ্রসর হলেন। রাকিবের ছোট্ট আঙুলগুলো তার হাতে কাঁপছিল। গাড়ি যখন শাহেনশাহ প্রাসাদের বিশাল ফটক থেকে বেরিয়ে এলো, তখন পেছনে রেখে গেল অসংখ্য প্রশ্ন, যার প্রতিধ্বনি আগামী কয়েকদিন ধরে গুপ্তা পরিবার এবং এই শহরকে নিদ্রাহীন করে রাখবে। গাড়িতে পুরোপুরি নীরবতা ছিল। রাকিব জানালা দিয়ে বাইরের ঝলমলে জগৎ দেখছিল, যা তার নিজের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। অনিন্দিতার চোখ সামনের রাস্তার দিকে ছিল, কিন্তু তার মন অন্যত্র ছিল। তার মনে পড়ছিল সেই দিনের কথা, 1 বছর আগের, যখন তার জীবনে সবকিছু ছিল, খুশি, স্বপ্ন এবং তার আরিফ। এটা ভেবে তার চোখের কোণা ভিজে এলো, যা তিনি খুব সতর্কতার সাথে মুছে নিলেন। গাড়ি শাহেনশাহ প্রাসাদের ভিতরে প্রবেশ করল। প্রাসাদটি দাসদাসীদের দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু আজ সকলের মুখে একটি অদ্ভুত নীরবতা ছিল। অনিন্দিতা রাকিবকে নিয়ে সরাসরি তার কক্ষে গেলেন। কক্ষটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না, যেখানে দুনিয়ার সব সুখ সুবিধা ছিল। রাকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে এত বড় এবং সুন্দর কক্ষ কখনো দেখেনি। আজ থেকে তুমি এখানেই থাকবে, অনিন্দিতা একটি কঠোর কিন্তু শান্ত স্বরে বললেন। তার স্বরে কোনো মমতা ছিল না, কোনো ঘৃণা ছিল না, সেখানে শুধু একটি শূন্যতা ছিল। আপনি কে? রাকিব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। অনিন্দিতা তার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তার চোখে একটি অদ্ভুত আলো এলো, একটি বেদনা ভরা আলো। তিনি শুধু এতটুকু বললেন, আমি তোমার স্ত্রী। এটা বলে তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন এবং রাকিবকে সেই সোনার খাঁচায় একা রেখে গেলেন। সেই রাতে রাকিব সেই নরম বিছানায় ঘুমাতে পারল না,
তার মায়ের কোল এবং বন্ধুদের সঙ্গের কথা মনে পড়ছিল, আর অনিন্দিতা তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশে তারাদের মধ্যে কাউকে খুঁজছিলেন, এবং তার চোখ থেকে ঝরতে থাকা অশ্রু সেই রহস্যকে আরও গভীর করছিল, যা জানার জন্য দুনিয়া ব্যাকুল ছিল। পরের দিন সকালে যখন রাকিবের ঘুম ভাঙল, তখন এক মুহূর্তের জন্য তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। সে এমন একটি বিছানায় ছিল যা তুলার চেয়েও নরম ছিল, এবং কক্ষটি সূর্যের আলোয় ভরে ছিল। তার কাল রাতের বিবাহের কথা এবং অনিন্দিতার মুখ মনে পড়ল, এবং তার হৃদয় আবার ভয়ে ভরে গেল। কিছুক্ষণ পর দুজন দাসী তার জন্য নাস্তা নিয়ে এলো। টেবিলে এত ধরনের খাবার ছিল যা সে তার জীবনে কখনো দেখেনি, কিন্তু তার খিদে ছিল না। তার মন তার ঝুঁপড়ির সেই শুকনো রুটি এবং পেঁয়াজের জন্য ব্যাকুল ছিল, যা সে তার মায়ের হাত থেকে খেত। দিন কাটতে লাগল, এবং রাকিব ধীরে ধীরে এই সোনার খাঁচার সাথে অভ্যস্ত হতে লাগল। অনিন্দিতা তার জন্য দুনিয়ার সেরা শিক্ষকদের ব্যবস্থা করে দিয়েছিলেন, যারা তাকে পড়াতে আসত। তাকে সবচেয়ে দামি পোশাক পরানো হতো, সেরা খেলনা দেওয়া হতো, কিন্তু এই সবের মধ্যে একটি জিনিসের অভাব ছিল: মমতার। অনিন্দিতার ব্যবহার খুব অদ্ভুত ছিল। তিনি রাকিবের পুরো খেয়াল রাখতেন, কিন্তু একটি মেশিনের মতো। তিনি না তো কখনো তার সাথে ভালোবাসা দিয়ে কথা বলতেন, না কখনো তার ওপর রাগ করতেন। তিনি তাকে স্বামী তো দূরের কথা, একটি শিশুর মতোও দেখতেন না। তিনি কেবল তাকে দেখতেন এক নাগাড়ে, যেন সে কোনো বস্তু, কোনো প্রজেক্ট যাকে তিনি কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করছিলেন। রাকিবের প্রায়শই মনে হতো যেন সে এই বিশাল প্রাসাদে একজন বন্দী। তাকে প্রাসাদ থেকে বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তার পুরনো বন্ধু, তার পরিবার, সব কিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রাসাদে অনেক দাসদাসী ছিল, কিন্তু অনিন্দিতা সবাইকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কেউ রাকিবের সাথে বেশি কথা বলবে না। কখনো কখনো রাতে রাকিব অনিন্দিতার কক্ষ থেকে কান্নার আওয়াজ শুনত। সে ভয়ের চোটে নিজের কক্ষ থেকে বাইরে যেত না, কিন্তু সে এটা বুঝতে পারত না যে মহিলার কাছে সব কিছু আছে, সে কেন কাঁদে। কয়েকবার অনিন্দিতা ঘুমে একটি নাম বিড়বিড় করতেন: আরিফ, আমার আরিফ। এই নামটি রাকিবের কানে গুঞ্জরিত হতে থাকত। একদিন প্রাসাদে খেলতে খেলতে রাকিব এমন একটি করিডোরে পৌঁছে গেল যেখানে সে এর আগে কখনো আসেনি। করিডোরের শেষে একটি বড় কাঠের দরজা ছিল, যার উপর তালা লাগানো ছিল। দরজার উপরে পিতলের একটি প্লেট লাগানো ছিল, যাতে লেখা ছিল আরিফ। রাকিবের কাছে এই নামটি পরিচিত মনে হলো। সে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু সেটি বন্ধ ছিল। সেই মুহূর্তে অনিন্দিতা সেখানে এলেন। তাকে সেখানে দেখে রাকিব ভয় পেয়ে গেল। অনিন্দিতার মুখে প্রথমবারের মতো রাগ দেখা যাচ্ছিল। তুমি এখানে কি করছো? তিনি জোরে বললেন। আমি বলেছিলাম না যে এই করিডোরে আসবে না? আমি তো কেবল খেলছিলাম, রাকিব ভয় পেয়ে জবাব দিল। অনিন্দিতা তার হাত ধরলেন এবং প্রায় টেনেই হিঁচড়ে তাকে তার কক্ষে নিয়ে গেলেন। এরপর যদি ওই দরজার কাছেও দেখি তো আমার থেকে খারাপ কেউ হবে না, তিনি সতর্ক করলেন। সেই দিনের পর রাকিবের কৌতূহল আরও বেড়ে গেল। আখির সেই কক্ষে এমন কি ছিল, এবং এই আরিফ কে ছিল যার নাম অনিন্দিতা ঘুমে বলতেন, এবং যার নামের কক্ষ ওই প্রাসাদে বন্ধ ছিল? রাকিব ঠিক করল যে সে এই রহস্যের সন্ধান করেই থাকবে। সে প্রাসাদের একজন পুরনো মালি রামলাল কাকার সাথে বন্ধুত্ব করতে শুরু করল। রামলাল কাকা অনেক বছর ধরে এই প্রাসাদে কাজ করছিলেন এবং অনিন্দিতাকে ছোটবেলা থেকে চিনতেন। শুরুতে তো রামলাল কাকাও তার সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন, কিন্তু রাকিবের নিষ্পাপতা তার মন জয় করে নিল। একদিন যখন প্রাসাদে কেউ ছিল না, রাকিব সাহস করে রামলাল কাকাকে জিজ্ঞাসা করেই ফেলল, কাকা, এই আরিফকে? এটা শুনে রামলাল কাকা মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখলেন এবং আস্তে করে বললেন, বাবা, এসবের মধ্যে যেও না, এই জায়গাটা তোমার জন্য ঠিক নয়। কিন্তু কেন? আমাকে জানতে হবে, রাকিব জেদ ধরল। রামলাল কাকা একটি গভীর শ্বাস নিলেন। আরিফ অনিন্দিতা বিটিয়ার ছেলে ছিল, তিনি জানালেন। রাকিব এটা শুনে চমকে গেল। অনিন্দিতার ছেলে? হ্যাঁ বাবা, একদম তোমার বয়সের, 10 বছরের, এবং সে দেখতে একদম তোমার মতোই ছিল, একদম তোমার মতোই। রামলাল কাকার চোখে জল এলো। 1 বছর আগে একটি দুর্ঘটনায় সে আমাদের ছেড়ে চলে গেছে। রাকিবের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তাহলে অনিন্দিতার একটি ছেলে ছিল যে মারা গেছে, আর সে দেখতে একদম তার মতোই ছিল।
এখন সে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছিল। অনিন্দিতার তাকে এক নাগাড়ে দেখা, ঘুমে তার নাম বলা এবং সেই বন্ধ কক্ষের রহস্য। ওই কক্ষটা আরিফেরই, রামলাল কাকা এগিয়ে বললেন। তার চলে যাওয়ার পর বিটিয়া সেটাকে সেভাবেই বন্ধ করে দিয়েছে। সে কাউকে সেখানে যেতে দেয় না। রাকিবের হৃদয় জোরে জোরে ধরপড় করছিল। তার এখন ভয় লাগতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল যে সে কোনো খুব বড় এবং বিপজ্জনক ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে। সে এখানে স্বামী হয়ে আসেনি, বরং অন্য কারোর জায়গা পূরণ করতে এসেছিল। সে কারো হারিয়ে যাওয়া ছেলের বিকল্প ছিল। কিন্তু কেন? কোনো মা তার মৃত ছেলের জায়গায় অন্য কাউকে কিভাবে দিতে পারে, এবং তাও তাকে বিবাহ করে? এই প্রশ্নটি কোনো বিষের মতো তার মস্তিষ্কে ছড়িয়ে পড়ছিল। তাকে সেই বন্ধ কক্ষের রহস্য জানতে হবে। তাকে জানতে হবে যে সেই দরজার পেছনে কি আছে যা অনিন্দিতা দুনিয়া থেকে লুকিয়ে রাখছে, এবং তার এই ভয়ও ছিল যে সেই রহস্য জানার মূল্য তাকে নিজের জীবন দিয়ে দিতে না হয়। রামলাল কাকার কাছ থেকে আরিফ সম্পর্কে জানার পর রাকিবের রাতের ঘুম উড়ে গিয়েছিল। এখন তার কাছে শাহেনশাহ প্রাসাদ একটি জমকালো প্রাসাদ নয়, বরং একটি রহস্যময় ধাঁধা লাগছিল, যার প্রতিটি দেওয়ালের পিছনে একটি রহস্য চাপা পড়ে আছে। তার একটাই উদ্দেশ্য ছিল সেই বন্ধ কক্ষের ভেতরে যাওয়া এবং সত্যটা জানা। সে জানত যে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু এখন সে আর পিছু হটতে পারবে না। সে রামলাল কাকার কাছে সাহায্য চাইল। প্রথমে তো রামলাল কাকা পরিষ্কারভাবে অস্বীকার করলেন। তিনি অনিন্দিতাকে ভয় পেতেন এবং রাকিবের সুরক্ষার জন্য চিন্তিত ছিলেন। কিন্তু রাকিবের চোখে সত্য জানার ব্যাকুলতা দেখে তার মন গলে গেল। তারও মনে হচ্ছিল যে যা হচ্ছে তা ভুল। একটি নিষ্পাপ শিশুর সাথে এমন ব্যবহার করা উচিত নয়। এক রাতে যখন প্রাসাদে একটি বড় পার্টি চলছিল এবং অনিন্দিত অতিথিদের সাথে ব্যস্ত ছিলেন, রামলাল কাকা রাকিবকে ইশারা করে ডাকলেন। বিটিয়া আজ রাতে খুব ব্যস্ত থাকবে, এটাই সঠিক সুযোগ, তিনি ফিসফিস করে বললেন এবং তার পকেট থেকে একটি চাবিগুচ্ছ বের করলেন। এটা আরিফের কক্ষের চাবির নকল, কিন্তু বাবা তাড়াতাড়ি করো, কেউ জানতে পারা উচিত নয়। রাকিবের হৃদয় জোরে ধড়পড় করছিল। সে কাঁপতে থাকা হাতে চাবি নিল এবং লুকিয়ে লুকিয়ে সেই করিডোরের দিকে এগিয়ে গেল। পুরো করিডোর অন্ধকারে ডুবেছিল। সে তালার মধ্যে চাবি ঢোকাল, একটি গভীর শ্বাস নিল এবং দরজা খুলে দিল। কক্ষের ভেতরে অন্ধকার ছিল। সে দেওয়ালে হাত বুলিয়ে সুইচ খুঁজে নিল এবং আলো জ্বালিয়ে দিল। কক্ষের আলো জ্বলে ওঠার পর যে দৃশ্যটি তার সামনে এলো তা দেখে তার চোখ খোলা থেকে গেল। সেটা কক্ষ নয়, বরং একটি শিশুর স্বপ্নের দুনিয়া ছিল। দেওয়ালে সুপার হিরোদের পোস্টার লাগানো ছিল। এক কোণে ক্রিকেটের ব্যাট এবং বল রাখা ছিল। স্টাডি টেবিলে বইগুলো সুন্দরভাবে সাজানো ছিল এবং বিছানার ওপর একটি টেডি বিয়ার রাখা ছিল। সবকিছু এত পরিষ্কার এবং সুবিন্যস্ত ছিল যেন কেউ এখনই এখান থেকে উঠে গেছে। বাতাসে একটি অদ্ভুত নীরবতা এবং একটি মিষ্টি সুগন্ধ ছিল, যেন কোনো শিশুর সুগন্ধ। রাকিব ধীরে ধীরে কক্ষের মধ্যে এগিয়ে গেল। তার দৃষ্টি দেয়ালে লাগানো ছবিগুলোর দিকে গেল। ছবিগুলোতে অনিন্দিতা একটি ছোট ছেলের সাথে হাসছিলেন, খেলছিলেন। সেই ছেলেটি হুবহু রাকিবের মতো দেখতে ছিল। একই চোখ, একই চুল, একই হাসি। যদি পোশাকের পার্থক্য না থাকত তাহলে যে কেউ তাদের যমজ ভাই ভেবে নিত। রাকিবের মনে হলো যেন সে আয়নায় নিজেরই অতীত দেখছে। তার দৃষ্টি স্টাডি টেবিলে রাখা একটি ডায়েরির উপর পড়ল। সেটা একটি সুন্দর লেদারের ডায়েরি ছিল, যার উপর অনিন্দিতা লেখা ছিল। রাকিব জানত যে কারো ডায়েরি পড়া ভুল, কিন্তু সেই মুহূর্তে তার নিজের প্রশ্নের উত্তর প্রয়োজন ছিল। সে কাঁপতে থাকা হাতে ডায়েরিটি খুলল। প্রথম পাতাটি আরিফের জন্ম সম্পর্কে ছিল। অনিন্দিতা কত সুন্দরভাবে তার মা হওয়ার খুশিকে শব্দে গেঁথেছিলেন। যেমন যেমন রাকিব পাতা উল্টাতে থাকল, সে অনিন্দিতা এবং আরিফের জীবনে প্রবেশ করতে থাকল। প্রতিটি পাতায় একজন মায়ের তার ছেলের জন্য অগণিত ভালোবাসা ফুটে উঠছিল। আরিফের প্রথম পদক্ষেপ, তার প্রথম শব্দ, তার স্কুলের প্রথম দিন, অনিন্দিতা প্রতিটি মুহূর্তকে সেই ডায়েরিতে যত্ন করে রেখেছিলেন। কিন্তু তারপর রাকিব এমন একটি পাতায় পৌঁছল যেখানে লেখাটা কাঁপছিল। তারিখ ছিল গত বছরের 15ই আগস্ট। আজ আমার দুনিয়া উড়ে গেল, অনিন্দিতা লিখেছিলেন। আমার আরিফ আমাকে ছেড়ে চলে গেছে, চিরকালের জন্য। ডাক্তাররা বলে যেটা একটি দুর্ঘটনা ছিল, সিঁড়ি থেকে পড়ে গেছে, কিন্তু আমার মন এটা মানতে রাজি নয়। আমার ছেলে এত অমনোযোগী হতে পারত না। কেউ ছিল সেখানে। আমার এমন কেন মনে হচ্ছে যে এটা কেবল একটি দুর্ঘটনা ছিল না? যদি আমি সেই মুহূর্তে বাড়িতে থাকতাম, যদি আমি তাকে বাঁচাতে পারতাম।
রাকিবের চোখে জল এলো। পরের পাতাগুলো খালি ছিল এবং সেগুলোর উপর চোখের জলের শুকনো দাগ ছিল। মনে হলো যেন আরিফের মৃত্যুর সাথে সাথেই অনিন্দিতাও লেখা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যখন সে ডায়েরির শেষ কয়েকটি পাতা উল্টালো, তখন সে সাম্প্রতিক তারিখগুলোতে কিছু লেখা দেখতে পেল। এটা আরিফের মৃত্যুর কয়েক মাস পরের কথা ছিল। আমি বাঁচতে পারছিলাম না, প্রতিটি মুহূর্তে মরে যাচ্ছিলাম। তারপর আমি তাকে পেলাম, মহারাজকে। তিনি বললেন যে আমার আরিফ ফিরে আসতে পারে, তার আত্মা ঘুরছে, তার একটি শরীর প্রয়োজন, একটি নতুন ঘর। তিনি বললেন যে বিজ্ঞান যা করতে পারে না তা বিশ্বাস এবং রীতিনীতি করতে পারে। মহারাজ একটি পথ দেখিয়েছেন। আমাকে আরিফের বয়সের এবং একই চেহারার একটি ছেলেকে খুঁজতে হবে, তাকে এই বাড়িতে আনতে হবে, একই ধরনের ভালোবাসা দিতে হবে, এবং তারপর একটি বিশেষ দিনে যখন সব গ্রহ তাদের সঠিক জায়গায় থাকবে, একটি মহান অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান থেকে আরিফের আত্মা সেই ছেলের শরীরে প্রবেশ করে যাবে। আমার আরিফ আমার কাছে ফিরে আসবে। আমি সেই ছেলেটিকে পেয়েছি, ঝুপড়িতে থাকে, নাম রাকিব, একদম আমার আরিফের প্রতিচ্ছবি। তার বাবা মা টাকার জন্য রাজি হয়ে গেছে। আমি জানি যে দুনিয়ার চোখে এটা ভুল, একটি বিবাহের নাটক, কিন্তু আমি আমার ছেলের জন্য সবকিছু করতে পারি। আমাকে কেবল আর কয়েক মাস অপেক্ষা করতে হবে, অমাবস্যার সেই রাতের জন্য যখন আমার আরিফ চিরকালের জন্য আমার হয়ে যাবে। ডায়েরি রাকিবের হাত থেকে পড়ে গিয়ে মেঝেতে পড়ল। তার শরীরে একটি শিহরণ বয়ে গেল। তাহলে এটাই ছিল সত্য। এই বিবাহ, এই আরাম আয়েস সব একটি ভয়ঙ্কর নাটক ছিল। সে অনিন্দিতার স্বামী নয়, বরং একটি বলির পাঠা ছিল। সে এমন একটি শরীর ছিল যেখানে কোনো মৃত আত্মাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সে এখন বুঝতে পারল যে অনিন্দিতা তাকে একটি প্রজেক্টের মতো কেন দেখতেন। সে তাকে রাকিবের রূপে নয়, বরং আরিফের খালি শরীরের রূপে দেখছিলেন। হঠাৎ সে পার্টির আওয়াজ এবং মানুষের পায়ের আওয়াজ শুনতে পেল। সে ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি ডায়েরিটা তুলল, সেটাকে আবার তার জায়গায় রাখল, আলো বন্ধ করল এবং কক্ষ থেকে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে দিল। সে দৌড়ে তার কক্ষে এলো এবং চাদর মুড়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখ খোলা ছিল এবং ভয়ে তার পুরো শরীর আঁপছিল। সে সোনার খাঁচায় নয়, বরং মৃত্যুর কূপে বন্দী ছিল, এবং অমাবস্যার সেই রাত কাছে আসছিল যা তার জীবনের শেষ রাত হতে পারে। ডায়েরির সত্য জানার পর রাকিবের জন্য প্রতিটি মুহূর্ত একটি শতাব্দীর মতো কাটছিল। এখন সে অনিন্দিতার মুখে একটি দুঃখী মা নয়, বরং একজন বিপজ্জনক শিকারী দেখতে পাচ্ছিল, যে তার শিকারের সঠিক সময়ের অপেক্ষা করছিল। প্রাসাদের দেয়ালগুলো তাকে গ্রাস করতে আসছিল, এবং দাস দাসীদের সহানুভূতির দৃষ্টিও এখন তার কাছে একটি প্রতারণা লাগছিল। সে জানত যে সে একা, এবং তাকে নিজেই এই মৃত্যুর জাল থেকে বেরিয়ে আসতে হবে। যেমন যেমন অমাবস্যা রাত কাছে আসছিল, প্রাসাদের পরিবেশ বদলাতে শুরু করেছিল। অনিন্দিতার ব্যবহার আরও অদ্ভুত হয়ে যাচ্ছিল। তিনি রাকিবকে তার নাম ধরে ডাকা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। এখন তিনি তাকে আরিফ বলে ডাকতেন। শুরুতে রাকিব এর বিরোধিতা করত, কিন্তু অনিন্দিতার আচরণ এত ভয়ঙ্কর হয়ে যেত যে তাকে চুপ থাকতে হতো। তিনি তাকে আরিফের পুরনো জামাকাপড় পরাতে লাগলেন, তাকে সেই খেলনা দিতেন যা দিয়ে আরিফ খেলত, এবং তাকে আরিফের প্রিয় গল্পগুলো শোনাতেন। এই সব এত ভয়ঙ্কর ছিল যে রাকিবের কখনো কখনো মনে হতো যে সে সত্যি নিজের পরিচয় হারাচ্ছে। একদিন প্রাসাদেরটি অদ্ভুত লোকের আনাগোনা শুরু হয়ে গেল। সে লম্বা ছিল, তার চুল এবং দাড়ি সাদা ছিল, এবং সে গেরুয়া রঙের পোশাক পরেছিল। তার চোখে একটি অদ্ভুত দ্যুতি ছিল যা যে কাউকে নিজের বশে আনতে পারত। প্রাসাদের সব দাসদাসী তাকে মহারাজ বলে ডাকত। রাকিব তাকে দেখেই চিনে নিল। ইনি সেই মহারাজই ছিলেন যার কথা অনিন্দিতার ডায়েরিতে ছিল। মহারাজের আসার পর প্রাসাদের একটি বড় হলকে পূজাস্থল হিসেবে পরিবর্তন করা হয়েছিল। সেই হলে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত মন্ত্র এবং ধূপের গন্ধ আসত। রাকিব অনেকবার লুকিয়ে ভেতরটা দেখার চেষ্টা করেছিল, কিন্তু সে কিছু পরিষ্কার দেখতে পেল না। কেবল মেঝেতে বানানো বড় বড় অদ্ভুত চিহ্ন এবং পূজার ভয়ঙ্কর সামগ্রী দেখতে পেত। রাকিব পালানোর অনেকবার চেষ্টা করেছিল। এক রাতে যখন সবাই ঘুমাচ্ছিল,
সে রান্নাঘরের জানালা দিয়ে ঝাঁপিয়ে পালিয়ে যেতে প্রায় সফল হয়েই গিয়েছিল, কিন্তু প্রাসাদের গার্ডরা তাকে ধরে ফেলল। সেদিন অনিন্দিতা প্রথমবারের মতো তার ওপর হাত তুললেন। তিনি রাকিবকে একটি কক্ষে বন্ধ করে দিলেন এবং 2 দিন পর্যন্ত তাকে খাবার পর্যন্ত দিলেন না। সেদিন রাকিব বুঝতে পারল যে এই দুর্গের মতো প্রাসাদ থেকে পালানো অসম্ভব। তার শেষ আশা ছিল রামলাল কাকা। সে কোনো মতে একটি কাগজের টুকরোতে সবকিছু লিখল, ডায়েরির কথাগুলো, মহারাজের সত্য এবং আসন্ন অনুষ্ঠানের বিপদ। সে লিখল, কাকা আমাকে বাঁচান, এই মহিলা আমাকে মেরে ফেলবে, অমাবস্যার রাতে আমাকে কোনো পূজার জন্য ব্যবহার করা হবে, প্লিজ পুলিশকে ডাকুন বা বাবা রাজীব গুপ্তাকে সব সত্য বলে দিন। সে সেই চিঠিটি লুকিয়ে রামলাল কাকাকে দিয়ে দিল যখন তিনি তাকে খাবার দিতে এসেছিলেন। রামলাল কাকা চিঠিটি পড়লেন এবং তার চোখে ভয় এবং রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কেবল মাথা নাড়লেন, যার মানে ছিল যে তিনি কিছু করবেন। এখন রাকিব কেবল অপেক্ষা করছিল। প্রতিটি মুহূর্ত তার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। এবং তারপর সেই রাত এলোই, অমাবস্যার কালো ভয়ঙ্কর রাত। আকাশে চাঁদ ছিল না এবং তারারাও যেন মেঘের পেছনে লুকিয়েছিল। মধ্যরাতে অনিন্দিতা এবং 2জন দাসী রাকিবের কক্ষে এলো। অনিন্দিতা আজ কালো রঙের পোশাক পরেছিলেন এবং তার চোখে একটি উন্মাদনা ছিল। তারা জোর করে রাকিবকে ওঠালো এবং তাকে লাল রঙের রেশমি কাপড় পরালো। রাকিব চিৎকার করতে থাকল, কাঁদতে থাকল, কিন্তু তার কথা শোনার কেউ ছিল না। তাকে সেই বড় হলে নিয়ে যাওয়া হলো যেখানে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। হলের মাঝখানে একটি বড় যজ্ঞের কুণ্ড ছিল এবং তার চারপাশে অদ্ভুত চিত্র বানানো হয়েছিল। বাতাসে একটি ভারী ভাব এবং একটি অজানা সুগন্ধ ছিল। মহারাজ যজ্ঞের কুণ্ডের সামনে বসে মন্ত্র পড়ছিলেন। তার কণ্ঠ সেই শান্ত রাতে আরও ভয়ঙ্কর লাগছিল। অনিন্দিতা রাকিবকে যজ্ঞের কুণ্ডের সামনে একটি আসনে বসিয়ে দিলেন। ভয় পেও না আরিফ, তিনি প্রায় ফিসফিস করে বললেন, আজকের পর তুমি সবসময় আমার সাথে থাকবে, কেবল কিছুক্ষণের ব্যাপার। মহারাজ তার চোখ খুললেন এবং রাকিবের দিকে তাকালেন। তার হাসি কোনো শয়তানের মতো লাগছিল। আত্মার শরীরের সাথে মিলনের সময় হয়ে গেছে, তিনি তার ভারী কণ্ঠে বললেন। অনুষ্ঠান শুরু হল। মহারাজ জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। অনিন্দিতা চোখ বন্ধ করে হাত জোর করে বসেছিলেন। রাকিবের মনে হলো যেন তার শরীর অসাড় হয়ে যাচ্ছে। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। তার মনে হলো যে এখন সবকিছু শেষ হয়ে গেছে। রামলাল কাকাও তার সাহায্য করতে পারলেন না। মহারাজ একটি জ্বলন্ত ছোড়া ওঠালেন এবং সেটা যজ্ঞের কুণ্ডের আগুনের ওপর ঘোরালেন। তিনি ছোড়া নিয়ে রাকিবের দিকে এগোতে লাগলেন। রাকিবের শ্বাস বন্ধ হয়ে গেল। সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করতে চাইছিল, কিন্তু তার আওয়াজ গলাতেই আটকে থাকল। মহারাজ ছোড়াটি হাওয়ায় ওঠালেন এবং ঠিক সেই মুহূর্তে হলের বিশাল দরজা একটি জোরে আওয়াজের সাথে ভেঙে গেল। দরজায় পুলিশের একটি পুরো দল দাঁড়িয়েছিল এবং তাদের সাথে ছিলেন রাজীব গুপ্তা এবং রামলাল কাকা। থেমে যাও, রাজীব গুপ্তা গর্জন করে উঠলেন, এসব বন্ধ করো। হলে হঠাৎ হইচই পড়ে গেল। মহারাজ এবং অনিন্দিতা চমকে গিয়ে দরজার দিকে তাকাতে লাগলেন। রাকিবের প্রাণ ফিরে এলো। তাকে বাঁচানোর জন্য সবাই এসে গিয়েছিল, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটি এখনও উন্মোচন করা বাকি ছিল। পুলিশকে দেখে মহারাজের মুখ সাদা হয়ে গেল, কিন্তু অনিন্দিতার মুখে আশ্চর্যের সাথে একটি অদ্ভুত রাগও ছিল। বাবা, আপনি এখানে? আপনার সাহস কি করে হলো আমার অনুষ্ঠানে হস্তক্ষেপ করার? তিনি চিৎকার করলেন। অনুষ্ঠান নয় অনিন্দিতা, এটা একটি প্রতারণা, একটি ষড়যন্ত্র। রাজীব গুপ্তা এগিয়ে এসে বললেন। তাদের হাতে কিছু কাগজপত্র ছিল। যে মহারাজকে তুমি ভগবান ভাবছ, সে একটি শয়তান, একজন প্রতারক। মহারাজ পালানোর চেষ্টা করলেন, কিন্তু পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এসব মিথ্যা, এই লোকটি ধর্মকে বদনাম করছে। মহারাজ চিৎকার করল, ধর্মকে তুমি বদনাম করছো। পুলিশ ইন্সপেক্টর বললেন, তোমার মতো ভণ্ডদের কারণেই মানুষের বিশ্বাস উঠে যায়। আমাদের কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে। তুমি শুধু একজন প্রতারকই নও, বরং একজন খুনিও। এটা শুনে অনিন্দিতা চমকে গেলেন। খুনি? আপনি কি বলছেন? হ্যাঁ অনিন্দিতা, রাজীব গুপ্তা একটি বেদনাভরা কণ্ঠে বললেন। যে দুর্ঘটনায় তুমি তোমার আরিফকে হারিয়েছ, সেটা দুর্ঘটনা ছিল না, সেটা একটি পরিকল্পিত খুন ছিল। এই সত্যটি হলঘরে উপস্থিত প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছিল। রাজীব গুপ্তা জানালেন,
যে যখন থেকে অনিন্দিতা এই বিবাহের জেদ ধরেছিলেন তার সন্দেহ হয়ে গিয়েছিল তিনি লুকিয়ে একটি প্রাইভেট গোয়েন্দাকে এই মহারাজের পেছনে লাগিয়ে দিয়েছিলেন। তদন্তে যা সামনে এলো তা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। মহারাজ, যার আসল নাম অন্য কিছু ছিল, একজন ধূর্ত অপরাধী ছিল। সে দুঃখী এবং ধনী লোকেদের নিজের লক্ষ্য বানাত এবং ধর্মের নামে তাদের লুটত। তার নজর গুপ্তা পরিবারের সম্পদের ওপর ছিল। সে নিজেই অনিন্দিতার জীবনে আরিফের মৃত্যুর পর প্রবেশ করেছিল যখন তিনি সবচেয়ে দুর্বল ছিলেন, এবং সবচেয়ে বড় প্রকাশ এটি ছিল যে আরিফের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী ছিল। সেই দিন যখন আরিফ বাড়িতে একা ছিল, মহারাজ তার সাথে দেখা করতে এসেছিল। সে আরিফকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল যাতে সবকিছু একটি দুর্ঘটনা মনে হয়। বাড়ির কিছু দাসদাসীও এই ষড়যন্ত্রে জড়িত ছিল, যাদের সে টাকার লোভ দিয়েছিল। তার পরিকল্পনা এই ছিল যে প্রথমে সে আরিফকে রাস্তা থেকে সরিয়ে দেবে এবং তারপর অনিন্দিতা দুঃখের সুযোগ নিয়ে আত্মাকে ফিরিয়ে আনার নাটক করবে। রাকিবকে এই গল্পে এই কারণেই আনা হয়েছিল কারণ তার চেহারা আরিফের সাথে মিলত। মহারাজের চূড়ান্ত লক্ষ্য ছিল পুনর্জন্মপ্রাপ্ত আরিফ অর্থাৎ রাকিবের অভিভাবক হয়ে গুপ্তা পরিবারের পুরো সম্পত্তি দখল করা। সত্য একটি ঝড়ের মতো অনিন্দিতার উপর আছড়ে পড়ল। তিনি তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না যে মানুষটিকে তিনি তার ছেলেকে ফিরিয়ে আনার মসিহা ভাবছিলেন, সে তার ছেলের খুনি বেরিয়েছে। তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন। তার দুঃখে অন্ধ হয়ে তিনি আরও একটি নিষ্পাপ শিশুর জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন। তার দৃষ্টি রাকিবের ওপর পড়ল, যে এক কোণে ভয় পেয়ে দাঁড়িয়েছিল। আজ প্রথমবারের মতো অনিন্দিতা তাকে রাকিবের চোখে দেখলেন, একজন ভীতু নিষ্পাপ শিশু যাকে তিনি তার পাগলামিতে প্রায় মেরেই ফেলেছিলেন। তার হৃদয় অপরাধবোধে ভরে গেল। তিনি দৌড়ে রাকিবের কাছে গেলেন এবং তার সামনে হাঁটু গেড়ে বসলেন। আমাকে ক্ষমা করে দাও বাবা, তিনি কাঁদতে কাঁদতে বললেন। আমি তোমার সাথে খুব ভুল করেছি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে মহারাজ একটি শেষ চেষ্টা করল। সে কাছে পড়ে থাকা ছোড়াটি ওঠালো এবং রাকিবকে ধরল। তার গলায় ছোড়াটি রাখল। পিছু হটুন সবাই, না হলে আমি একে মেরে ফেলব, সে চিৎকার করল। সবাই যেখানে ছিল সেখানেই থেমে গেল। কিন্তু এর আগে যে কেউ কিছু বুঝতে পারত, অনিন্দিতা একটি বাঘিনীর মতো মহারাজের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি তার পুরো শক্তি দিয়ে মহারাজের হাত মুচড়ে দিলেন। ছোড়াটি দূরে পড়ে গেল। পুলিশ সাথে সাথে মহারাজ এবং তার সহযোগী দাসদাসীদের গ্রেপ্তার করে নিল। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। প্রতারণা, ষড়যন্ত্র এবং মিথ্যার পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর শাহিন শাহ প্রাসাদের দুনিয়া বদলে গিয়েছিল। অনিন্দিতা আইনত রাকিবের সাথে তার বিবাহ বাতিল করিয়ে দিলেন। মহারাজ এবং তার সহযোগীদের আরিফের খুন এবং অন্যান্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হল। অনিন্দিতা এখন সেই পুরনো কঠোর ব্যবসায়ী মহিলা ছিলেন না, তিনি বদলে গিয়েছিলেন। তিনি তার ছেলেকে হারিয়েছিলেন, কিন্তু এই পুরো ঘটনাটি তাকে একটি নতুন জীবন দিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রাকিবকে তার ঝুপড়িতে ফিরিয়ে দেবেন না, যেখানে তার ভবিষ্যৎ অন্ধকারে ছিল। একদিন তিনি রাকিবের কক্ষে গেলেন। রাকিব, তিনি ভালোবাসা দিয়ে বললেন, তুমি কি আমার সাথে সবসময় এই বাড়িতে থাকবে, আমার ছেলে হয়ে? রাকিব তার চোখে তাকালো। আজ সেই চোখে কোনো উন্মাদনা বা পাগলামি ছিল না, বরং সত্যিকারের অনুশোচনা এবং মমতা ছিল। সে ধীরে ধীরে তার মাথা নাড়ল। অনিন্দিতা রাকিবকে আইনত দত্তক নিলেন। তিনি এটা নিশ্চিত করলেন যে সে দুনিয়ার সবচেয়ে ভালো শিক্ষা এবং একটি ভালোবাসাপূর্ণ শৈশব পায়। সে এখন আর আরিফের বিকল্প ছিল না, বরং অনিন্দিতা জীবনের একটি নতুন এবং সুন্দর অংশ ছিল।